So guys, আজকে আমরা শিখবো learn how to land a UI UX job with a perfect case study. Okay, so আমাদের বাংলাদেশে কেস স্টাডি সবাই অর্গানাইজ করে, বাট কেস স্টাডিটা কিভাবে অর্গানাইজ করতে হয় বেটার ওয়েতে এইটা আজকের সেশনে দেখবো। সো কেস স্টাডি অর্গানাইজেশনের জন্য আমরা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের 14টা টপিক কভার আপ করবো। সো এখানে 14টা টপিক কি? ভেরি সিম্পল। ফার্স্ট হচ্ছে প্রজেক্ট ডেফিনিশনস অ্যান্ড গোলস, আমরা কিভাবে প্রজেক্টকে আইডিয়া নিব, দেন ইউজার রিসার্চ, then design concept and ideation, then competitor analysis, then solution for development and user understanding, user persona, empathy map, then user journey map and curve sorting, site map, information architecture, then user flow and qualitative research and quantitative analysis. এই 14টা টপিক নিয়ে ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চের উপর আমরা কেস স্টাডির ফার্স্ট পার্ট করব। সো লেটস স্টার্ট। আজকে আমরা দেখি ফার্স্ট পার্টগুলো কী কী। সো বাংলাদেশে মোস্টলি কমন সিনিয়র সবাই কেস স্টাডি বানায়, বাট এখানে একটা মেজর প্রবলেম কি, কেস স্টাডিতে 90% পিপলসরা খেয়াল করে না যে এখানে ক্লায়েন্টস নিড কি, ইউজার নিডস কি, আমার বিজনেস ওরিয়েন্টেড কিনা। এই রিজনটা কি দেখেন, আমাদের ফার্স্ট টপিক প্রজেক্ট ডেফিনিশনস অ্যান্ড গোলস। তো এইখানে প্রজেক্ট অবজেক্টিভস অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স কারা, এটা আমার জানা লাগবে। সো আমি যদি একটা কেস স্টাডির টপিক নিলাম যেটা বিজনেস রেলেভেন্ট না, এখন আমি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করব, সো ওই কোম্পানি ডেফিনেটলি আমাকে দিয়ে কোনো না কোনো কেস স্টাডি আর কোনো না কোনো ইউআই ইউএক্স ডিজাইন মোবাইল অ্যাপ আর ওয়েব অ্যাপ করাবে। যখন এটা করাবে ওরা চিন্তা করবে যে ইউজাররা কীভাবে কনভার্ট হয় সেলিংসে। সো ওই ওয়াইজ বিজনেস ওরিয়েন্টেড কেস স্টাডি আমাদের লাগবে, বিকজ আমাকে যখন রিক্রুটার হায়ার করবে ডেফিনেটলি ও দেখে নেবে যে আমার এক্সপিরিয়েন্স আছে কিনা বিজনেস রিলেটেড। অ্যান্ড আমার সেকেন্ড জিনিস হচ্ছে ক্লায়েন্টস নিডস। সো আমার ইউজার যারা, সাপোজ আজকে এখানে আসার আগে আমি উবার অথবা পাঠাও অ্যাপ ছিল, আমি পাঠাও অ্যাপ ইউজ করে এখানে চলে আসি ধানমন্ডিতে ইন্টারেক্টিভ কেয়ার লার্নিং সেন্টারে। বিকজ আমার এরিয়া থেকে আমি যদি আসার জন্য কী হতো, আমার টাইম লাগতো। ফার্স্টে লাগতো টাইম, সেকেন্ড হতো যে ফেয়ার নিয়ে কথা বলতো, দেন টাইম লাগতো গাড়ি খুঁজে পাওয়া, বাইক খুঁজে পাওয়া। সো আমি কী করছি, আমার বাসায় থাকা অবস্থায় পাঠাও অ্যাপে আমি লোকেশন ট্র্যাক দিয়ে দিচ্ছি এখানে ইন্টারেক্টিভ কেয়ার এবিসি ধানমন্ডিতে। তো ভেরি সিম্পল, আমার বাসার নিচে রাইডার চলে আসে। সো এতে কী হচ্ছে, আমার টাইম নিয়ে থিঙ্ক করতে হয় না, আমার বাসার নিচে চলে আসে। ফেয়ার আমি বাইরে যে কথা বলতাম তার থেকে কমে পেয়ে গেছি, সো আমার নেগোসিয়েশনও করা লাগে। সো এখানে আমার ইউজারদের কি নিডস ফুলফিল। সো আমরা যখন কোনো টপিক সিলেক্ট করবো ডেফিনেটলি আমার জানা লাগবে যে ইউজারদের নিডস কী, এবং এই যে পাঠাও আমি ইউজ করলাম, ও কিন্তু একটা পার্সেন্টেজ পাচ্ছে। সো দিস ইজ কল বিজনেস ওরিয়েন্টেড। সেকেন্ড পার্ট হচ্ছে স্পেসিফিক অ্যান্ড মেজারেবল গোল। সো আমি যে প্রজেক্টটা নিব বা কেসটার টপিকটা সিলেক্ট করবো, এখানে আমি 6টা জিনিস ফলো আপ করবো। একটা হচ্ছে অবজেক্টিভ কি, এটার টার্গেটেড অডিয়েন্স ইউজার কারা, আমার যে ইউজার ওরা কারা, এবং ওদের নিডস কি, বিজনেস প্রফিটেবল কিনা এটা ফাইন্ড আউট করা। দেন স্পেসিফিক অ্যান্ড মেজারেবল গোলস মিনস আমি যে টপিকটা সিলেক্ট করবো ডেফিনেটলি আই হ্যাভ সাম গোলস ফর ডেভেলপিং অ্যাজ এ স্টার্ট আপ অর বিজনেস ফর রিডিজাইন। সো এই জিনিসগুলো আমরা স্পেসিফাইড করবো যখনই আমার এটা ডান। সো দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট সিলেকশন প্রসেস। সেকেন্ড হচ্ছে ইউজার রিসার্চ অ্যান্ড ইনসাইটস। সো এই জায়গায় আমার কাজ হচ্ছে ইউজারদের টপিক সিলেক্ট করার পর আমার ফার্স্ট পার্ট হচ্ছে কন্ডাক্ট ইউজার ইন্টারভিউস, ইউটিলাইজ সার্ভেইজ, দেন ওদের কি ইউজার অবজার্ভ করা লাগবে, দেন অ্যানালাইজ কি ফাইন্ডিংস অ্যান্ড ইনকর্পোরেট ওয়ে। সো এটার রিজন কি, আমি যখন একটা টপিক সিলেক্ট করি, আমরা ধরেন দেখা যায় কি বাসায় থাকলে রাত 2টা-3টার দিকে আমরা ফ্রাস্ট্রেটেড ফিল করি, তখন কি হয় ফ্রেন্ডসদের নক দিয়ে বলি চল আমরা একটা বিজনেস করি। এটা কিন্তু ভেরি কমন ইন আওয়ার বাংলাদেশ। সো এই জায়গায় জিনিসটা কি হয়, আমরা যখন কোনো টপিক সিলেক্ট করি আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষের কাছে যাই। সো কাছের মানুষের কাছে যাই কি বলি যে চলেন আমরা একটা টপিক সিলেক্ট করছি বা বিজনেস করব, সো এই আইডিয়াটা কেমন। সো সিমিলার ওয়েতে আমরা যখন কেস স্টাডি সিলেক্ট করব, সো আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলকে আবার টপিকটা জানাবো। সো এটাই হচ্ছে কন্ডাক্ট করার সিস্টেম। তো ওদেরকে আমি আইডিয়া দিব সার্ভে করে, দোস্ত আমি এই ফিচার্স নিয়ে প্ল্যান করছি, এই বিজনেস আইডিয়া, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক। সো ওরা অলওয়েজ নেগেটিভ আইডিয়া দেবে, না ইউ আর নট ডুইং। ও যে বলতেছে এটা পিন পয়েন্ট করা, বিকজ ওদের এখান থেকে অনেক আইডিয়া আসবে। সো ইট উইল বি হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম। নেক্সট হচ্ছে অবজার্ভ। যখন আপনি বলতেছেন ওদেরকে অবজার্ভ করবেন যে ওরা কী কী প্রবলেম ফাইন্ড আউট করছে, কী কী নেগেটিভ বলতেছে, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর ডেভেলপ ইউর প্ল্যান।
সেকেন্ড হচ্ছে অ্যানালাইজ কি ফাইন্ডিং, ওই যে প্রবলেমগুলো বলছে এটাই হচ্ছে আপনার কি ফাইন্ডিংস। সেকেন্ড পার্ট হচ্ছে ইনকর্পোরেটিভ ওয়ে, হচ্ছে আপনি ডিরেক্টলি কথা বলতেছেন, দিস ইজ নট দ্য প্রফেশনাল ওয়ে, সো উই আর ডিসকাস অ্যাবাউট আওয়ার টপিক, ইটস এন ইনিশিয়াল ওয়ে। আমরা ফার্স্টে ইনিশিয়াল ওয়েতে এটা ডিসকাস করছি। সো এতে কী হবে, আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমাদের প্রজেক্ট আইডিয়া রেডি হয়ে গেল। যখনই আমার প্রজেক্ট আইডিয়া অ্যান্ড ডকুমেন্টস রাইট ডান, সেকেন্ড পার্ট হবে আমি ব্রেনস্টর্ম করা। ধরেন আমার একটা আইটি টিম আছে বা আমার কোনো সিনিয়র ভাই আছে, কেউ না কেউ আইটিতে জব করে, সো ওর সাথে আমি ডিসকাস করবো, যেহেতু আমি কেস স্টাডি করবো কোনো এক অ্যাপ্লিকেশনস অথবা কোনো ওয়েবসাইট ডিজাইন অথবা ওয়েব অ্যাপ্লিকেশনস বা সার্চ প্রজেক্ট নিয়ে আইডিয়া নিচ্ছি। সো আমি তখন কি বলবো, যে আমার কোনো সিনিয়র ভাই আইটি রিলেটেড যাদের সাথে কানেক্টেড, ওকে আমি বলবো যে ভাইয়া আমি এই টপিক নিয়ে আইডিয়া থিঙ্ক করলাম, নাও টেল মি হাউ ডু আই প্রসেস অর নেক্সট স্টেপ কী করা যায়। সো ও আমাকে আইডিয়া দিবে যে দেখো ভাইয়া তুমি ইনশিওর করো ডিজাইন ডিসিশন, আমাকে এই স্ক্রিনে কয়েকটা স্কেচ আইডিয়া দিবে, এটা এইভাবে ডেভেলপ করা যায়, ফ্রন্ট এন্ড এভাবে হবে, ব্যাক এন্ড এভাবে হবে, ডেটাবেস এভাবে কানেক্ট, এই রিলেটেড একটা ইনিশিয়াল আইডিয়া দেবে। যখনই আইডিয়া নেন আপনি কি কোনো স্কেচ করবেন আপনার ডিজাইন ওয়াইজ যে প্রজেক্ট আইডিয়া নিয়েছেন, দেন হবে কি আর্লি কনসেপ্ট অ্যান্ড স্কেচেস। সো আপনি এটা নিয়ে আর্লি একদম স্টার্টিংয়ে স্কেচ করলেন, দেন ডিজাইনের ফ্রেমওয়ার্ক নিয়ে থিঙ্ক করলেন। সো দিস ইজ আওয়ার ডিজাইন কনসেপ্ট অ্যান্ড আইডিয়েশন। সো আমরা এগুলো প্রবলেম ওয়াইজ সলিউশন থিঙ্ক করে করে আমরা ইনিশিয়াল স্টেজে আইডিয়া করলাম। সো এখানে আমি দুইটা পার্ট পেলাম, একটা হচ্ছে প্রজেক্ট আইডিয়া, সেকেন্ড হচ্ছে প্রবলেমস যেটা আগের বার পেয়েছে, এবং এটার উপর একটা ইনিশিয়াল সলিউশন দিলাম। সো এটা কিন্তু আমার ফাইনালাইজ না। সো ফাইনালাইজের জন্য আমার কি করা লাগবে, ডেফিনেটলি আই হ্যাভ টু ডু কম্পিটিটর অ্যানালিসিস। সো কম্পিটিটর অ্যানালিসিস করলে কী হবে, ধর আমি যে প্রজেক্টটা সিলেক্ট করলাম বা যে টপিক সিলেক্ট করলাম, আমার কিন্তু আইডিয়া নাই যে আমি কি রাইট না রং, এবং আমার প্রজেক্ট আইডিয়া কি অলরেডি ইটস এ গুড অর রং। দেখেন এটা ভেরি সিম্পল ওয়ে, বিকাশ কিন্তু বাংলাদেশে অনেক আগে আসে এবং ভালো লেভেলে ছিল, অল অন এ সাডেন নগদ এসে ওদের মোটামুটি ভালো লেভেলের কম্পিটিটর হয়ে গেছে, বিকজ অলরেডি এক্সিস্ট করার পরও ওদের কম্পিটিটর ওয়াইজ লিস্ট করে, ফিচার অ্যানালাইজ করে, ওই ওয়াইজ মার্কেটিং করে ডেভেলপ করা। আমিও যখন কোনো প্রজেক্ট আইডিয়া নিব, প্রবলেম ফাইন্ড করব, আমি রাইট না রং, এটার ওয়ান অফ দ্য মোস্ট আইডিয়া এবং প্ল্যান দিবে আমাকে কম্পিটিটর অ্যানালিসিস। সো আমার যে প্রজেক্ট আইডিয়া ওয়াইজ আমি ডিটারমাইন করব যে আমার কম্পিটিটর কারা। সো কম্পিটিটরদের একটা লিস্ট করব। সো আই হ্যাভ ফার্স্ট টার্গেট কম্পিটিটর ডিটারমাইন করা, কারা আমার কম্পিটিটর। সেকেন্ড পার্ট হচ্ছে আমার ভেরি সিম্পল, সেটা হচ্ছে ডিটারমাইন ইয়োর কম্পিটিটর প্রোডাক্ট। সো আমার প্রোডাক্ট ওয়াইজ আমার কম্পিটিটর কারা, ধরেন আমি যে প্রজেক্টটা সিলেক্ট করছি, ভেরি সিম্পল। সো প্রজেক্টের মধ্যে আমি হয়তো বা কোনো ই কমার্স প্ল্যাটফর্ম যেটাতে ধরেন সবাই প্রোডাক্ট সেল করে, সো ওইটার কী কী টাইপ প্রোডাক্ট সেল করে এটার একটা ক্যাটাগরি লিস্ট করা, ক্যাটাগরি আন্ডার সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, দেন ওইটার বারকোড, এসকিউ, প্রাইজিং, ডিসকাউন্ট, এগুলো সব কিন্তু ফিচার্স। সো এই ফিচার্সগুলো আমি কম্পিউটার ওয়াইজ নোট করলাম। দেন হচ্ছে ওই প্রোডাক্টগুলো ওরা সেলস ওয়াইজ অ্যান্ড টার্গেট ওয়াইজ কীভাবে সেল করে। এখন দেখেন ই কমার্স প্ল্যাটফর্ম বানিয়ে দিচ্ছেন রিডিজাইন ওয়াইজ, এখন আপনার কাছে কেন আসবে, বিকজ ওর সেলস জেনারেট হচ্ছে না। এখন আপনাকে যখন বলবে আপনি সেলস জেনারেটের জন্য ওর হোম পেজের মধ্যে অ্যাড টু কার্ট জার্নিটা ইজি করবেন, সাইন ইন ইজি করবেন, যাতে করে ইউজার উইদিন এ 4-5 সেকেন্ডে ইউজার জার্নি ওয়াইজ সেল নেয়। সো এর জন্য আপনার ওই রিসার্চটা করা লাগবে, প্রোডাক্টটা কীভাবে বেটার কার্টে প্লেসমেন্ট করা যায় এবং অনেক স্মুথ, এবং ইউজার যাতে প্রোডাক্ট দেখে বুঝতে পারে। সো আমার কার্ট ডিজাইন পারফেক্ট লাগবে, দেন অ্যাড টু কার্ট বেটার লাগবে, সাইন ইন অথেন্টিকেশন বেটার লাগবে, এবং নিড টু ফার্স্ট। সো এটার একটা কম্পিটিটর লিস্ট। দেন আমি ফোর্থ টার্গেট নিব, যে আমাকে যে ই কমার্স নিয়ে আসছে ওকে আমি লিস্ট দিব যে দেখো তোমার কম্পিটিটর এরা সেম প্রোডাক্ট, সেম ওয়ে, সেম বিজনেস, ওরা এই প্রাইসিং করছে, তুমি হায়ার অর তুমি লোয়ার, যার কারণে তোমার কাস্টমার বেস স্ট্যান্ডার্ড না। সো আপনি আইডিয়া দেবেন কীভাবে স্ট্যান্ডার্ড করা যায় ডিজাইন ওয়াইজ, প্রজেক্ট ওয়াইজ অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। সেকেন্ড হচ্ছে ইফ দে হ্যাভ আ শিপিং কস্ট, সো এটা মিনিমাইজ করে কীভাবে কার্ডে অ্যাড করা যায়, এবং এটা ইউজারদের ইউএক্স সাইকোলজি ওয়াইজ আমার এই কস্টিংটা কীভাবে, দেখেন একটা জিনিস বুঝাই, কার্ড ডিজাইন ইটস ভেরি সিম্পল, বাট কার্ড ডিজাইনটা ওয়ান অফ দ্য মোস্ট, প্রোডাক্টের মধ্যে আমি কীভাবে ডিসক্রিপশন আনতেছি, দেন অ্যাড টু কার্ড আনতেছি, প্রাইজিং আনতেছি, রিভিউ নিয়ে আসতেছি, ট্রাস্ট বিল্ড করতেছি। সো দিস ইজ দ্য বিগেস্ট থিং। শিপিং কস্টটা যদি আমি এমনভাবে রাখি যে
অ্যাড টু কার্ট করার পর ইউ ক্যান সি ইট। সো ও কী করবে, অ্যাড টু কার্ট করা পর্যন্ত একটা জার্নি পেয়ে যাচ্ছে। সো যখন জার্নি পেয়ে যাবে ওই ইউজার না ব্যাক করার চান্স কম থাকে, যখন ওর দেখে যে ওর এটা নিডস, ওই নিডসটা যাওয়ার পরে যখন শিপিং কস্টটা দেবো ও তখন আর এক জায়গায় টাইম স্পেন্ড করলে ও চাইলেও চলে যায় না। সো ওই ইউজারটা থেকে যায়। সো আমাদেরও টার্গেট থাকবে এরকম যে শিপিং কস্টের প্রাইসিং বা এই টাইপের সাইকোলজিক্যাল জিনিসগুলো লাস্টে রাখবো যখন চেক আউট সেকশন থাকবে। সো এই ওয়াইজ প্ল্যানিং করে। নেক্সট পার্ট হচ্ছে অ্যানালাইজ মার্কেটিং। সো আমার এখানে কি কাজ দেখেন, এই মার্কেটিং কম্পিটিটর স্ট্র্যাটেজিসটা কি, আমরা যারা কোনো রিডিজাইন করি ওয়েবসাইট অ্যাপ, ওই অ্যাপসের জন্য ডেফিনেটলি সবার একটা ফেসবুকে পেজ থাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকে, ইনস্টাগ্রাম থাকে বা গুগলে থাকে। সো ওদের কি হয়, মার্কেটিং করলে। সো মার্কেটিংয়ে গেলে কি ফিচার্স যেটা ওইটা নিয়ে কিন্তু মার্কেটিং করে। সো আপনার কম্পিটিটরদের কি ফিচার্স কি, কোনটা প্রমোট করতেছে, উই নিড টু ফাইন্ড আউট। সো ওইটার জন্য আমাদের পেজে গেলে ওদের কি ফিচার সম্পর্কে জানবো, ওই স্ট্র্যাটেজিটা দেখবো। ওইটা আমরা আমাদের রিডিজাইনে কীভাবে হোম পেজে ফার্স্ট হিরো সেকশনে আনা যায়, এবং একটা হিরো সেকশন ডিসিশন নেয় একটা ইউজার 5 সেকেন্ড যে ওইটা ইউজ করবে কি করবে না। সো নেক্সট পার্ট হচ্ছে আমাদের ওরা কম্পিটিশন ওয়াইজ স্ট্র্যাটেজি কন্টেন্ট কীভাবে বানায়, কন্টেন্টের ক্যাপশন কীভাবে দেয়, ওয়েব কন্টেন্ট কি, এগুলো নোট করা। যখন আমার এই 7টা প্রসেস ডান, আমি কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। নাও দ্য মোস্ট মেজর পার্ট হচ্ছে টেকনোলজি। টেকনোলজি হচ্ছে আপনার পুরো একটা অ্যাপ বিল্ডিং, লাইক বোথ ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপের 60 or 80+ ফিচার্স থাকে। যেমন আমি একটা পাঠাও অ্যাপের কথা বললাম রাইট নাও, এটার অ্যাডমিন প্যানেল আছে, ইউজার সাইডকে আমি ইউজার, আমি যেহেতু নিয়ে আসি, ওদের রাইডার সাইড আছে, পার্সেল সাইড আছে, ওদের পেমেন্ট ইন্টিগ্রেশন আছে, লাইক পাঠাও পে আছে, হ্যাঁ, দেন হচ্ছে কুরিয়ার আছে, দেন গাড়ি আছে, এরপর আবার হচ্ছে আপনি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি আপনার এক প্রান্ত পুরো ঢাকা সিটির বাইরেও বাংলাদেশও কভারেজ হয়। সো সব কিছুর জন্য এক একটা করে স্টেজ ওয়াইজ ওরা ভাগ করে দিচ্ছে, অনেকগুলো ইউজার আছে। অ্যাডমিন প্যানেল যারা ওনারা দেখে যে ওদের প্রফিট কীভাবে আসতেছে, মার্কেটিং টিম দেখতেছে কীভাবে এঙ্গেজমেন্ট আসতেছে, হ্যাঁ, যারা স্টেট ম্যানেজ করে ওরা দেখতেছে ফ্লো ঠিক আছে কিনা, ইউজার ঠিক আছে কিনা। এই যে জিনিসগুলো একটা অ্যাপসের অ্যাটলিস্ট 100+ ফিচার্স থাকে, এই ফিচার্সগুলো অ্যানালাইজ করা এবং ওই ওয়াইজ প্ল্যান করা যে আপনার প্রজেক্ট আইডিয়া কি ঠিক আছে কিনা। দেন এটার এঙ্গেজমেন্ট কন্টেন্ট কীভাবে করছে এটার কম্পিটিটর ওয়াইজ প্ল্যান করা। দেন যখনই এই এঙ্গেজমেন্ট নিয়ে প্ল্যান করে আপনি তখনই জানতে পারবেন কোনটা বেস্ট ফিচার, কোনটা আপনার জন্য বেটার। এবং দেন হচ্ছে প্রফেশনাল স্ট্র্যাটেজিতে দেখবেন যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে। সো ওই ওয়াইজ আপনার কম্পিটিটর ওয়াইজ আপনি প্ল্যান করবেন যে আপনার প্রবলেম লিস্ট এটা, এবং এটাকে সলভ করলে ইউ আর সাকসেস ফর দিস বিজনেস। অ্যান্ড লাস্ট ওয়ান, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটের প্ল্যাটফর্মে ওদের প্ল্যাটফর্ম ওয়াইজ যেসব প্রোডাক্ট নিয়ে ওরা প্ল্যান করে ওইটারই একটা লিস্ট আউট করেন। যখন আপনার 1 থেকে 11টা প্ল্যানিং ডান, নাও দ্য গেম চেঞ্জার পার্ট ইজ SWOT অ্যানালিসিস। SWOT মিনস স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। সো ধরেন আপনি একটা প্রজেক্ট সিলেক্ট করলেন, টপিক সিলেক্ট করে আপনার সব ডান, প্রবলেম ডান, সলিউশন ডান। নাও এখান থেকে আপনি পিক করবেন যে আপনার এই বিজনেসটা টিকে থাকতে হলে স্ট্রেংথ কি, আপনার কি কি ফিচার দিলে আপনার এই কেস স্টাডির টপিকের স্ট্রেংথটা হেভি করবে, এই লিস্ট করবেন। সেকেন্ড পার্ট হচ্ছে উইকনেস, আপনার এটা বাংলাদেশের জন্য আপনার এটা বিল্ড করতে কি কি উইকনেস আছে এটার লিস্ট করবেন। এই যে উইকনেসগুলো পাইলেন, এটা যদি আপনি সলভ করেন দ্যাট ইজ ইয়োর অপরচুনিটিস। যে উইকনেস লিস্টটা পাইছেন ওটা সলভ করা মানে কি, দিস ইজ ইয়োর অপরচুনিটিস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইয়োর থ্রেট। সো বাংলাদেশে সাস্টেন করতে গেলে আপনার এই থ্রেডসটা কীভাবে সলভ করা যায় এবং লং লাস্টিং করা যায়। যখনই আপনি এই হোল প্রসেস ডান অ্যাজ আ কম্পিউটার অ্যানালিসিস, নাও ইউ হ্যাভ আ গেম চেঞ্জার প্ল্যান, যে আপনার প্রবলেম স্টেটমেন্ট কি, সলিউশন কি, অ্যান্ড ইউ হ্যাভ ইয়োর কম্পিটিটর। যখনই এই পার্ট ডান, ইয়োর ম্যাক্স পার্ট আর ডান। সো নেক্সট পার্ট আমরা কি করব, এই যে সব ডান করে ফেলেছি, এখন আমার কাজ কি, আমি সলিউশন ওয়াইজ এতক্ষণ প্রবলেম নিয়ে প্ল্যান করছি, কম্পিটিটররা কী করছে লিস্ট করছে, এখন সলিউশন প্রোভাইড করবো এবং ওই ওয়াইজ রিডিজাইন প্ল্যান করবো। সো আমি হাতে কলমে স্কেচ করবো যে কেন আমার হিরো সেকশনের মধ্যে কার্ড এরকম হবে, হ্যাঁ, কার্ডের মধ্যে অ্যাড টু কার্ড ফিচার কেমন হবে, এর মধ্যে আমি উইশ লিস্ট অ্যাড করতে চাচ্ছি বা ফেভারিট বাটন, দেন হচ্ছে আমি সাইন আপ সেকশন ইজি করতে চাচ্ছি, ফর্ম ভ্যালিডেশন রাখতে চাচ্ছি, আমার ব্যানার হবে,
হ্যাঁ, এটার রিজন কি, এগুলো একটা এক্সপ্লেনেশন শর্ট ডিজাইন করা। সো দিস ইজ আওয়ার সলিউশন অ্যান্ড রিফাইনেড প্রসেস। এখানে হচ্ছে আমাদের ফিডব্যাকগুলো নোট করা, দেন হচ্ছে কন্ডাক্ট ফিডব্যাক সেশন, আপনার টিমের সাথে ডিরেক্টলি কথা বলা বা যারা সব ডিজাইন প্ল্যান করবেন। সো এটার একটা ডকুমেন্ট ডিজাইন এভ্যালুয়েশন করা, আপনি ডকুমেন্ট আকারে সাজায় রাখলেন। সো যখনই সাজায় রাখবেন, এরপরে হচ্ছে আপনাদের ইউজারদের আন্ডারস্ট্যান্ড করা। সো ইউজারদের আন্ডারস্ট্যান্ড কীভাবে করবো, আমাদের ইন্টারভিউ নেওয়া লাগবে। সো ইন্টারভিউ কি, ইরিলেভেন্ট পিপলকে নিব নেভার। সো আমি যেহেতু একটা ফিচার্স বানাচ্ছি বা কোনো একটা অ্যাপস বানাচ্ছি বা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি বা ওয়েবসাইট বানাচ্ছি, সো দ্যাট ইজ আওয়ার নিডেড ফর ইন্টারনেট অ্যাক্সেস। সো ইন্টারনেট রিলেটেড অ্যাক্সেস হলে আমি ডেফিনেটলি ইউজার আন্ডারস্ট্যান্ডিং স্ট্র্যাটেজি ওয়াই, যাদের ইউজারদের ইন্টারভিউ নেব, আমার ফাইন্ড আউট করতে হবে যারা অনলাইনে ইউজ টু, লাইক কেউ ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ টু, কেউ ফেসবুকে ইউজ টু, কেউ মোবাইল অ্যাপে ইউজ টু। সো ওদের মধ্যে থেকে ফাইন্ড আউট করবো কীভাবে, যারা জীবনে অনলাইনে অর্ডার করছে। এখন ধরেন আমি এটা কীভাবে জিজ্ঞাসা করবো, ধরেন আমি এমন কাউকে জিজ্ঞাসা করলাম যে এডুকেটেড। ফার্স্ট অফ অল আমার অ্যাপস তো ওরাই ইউজ করে যারা হাইলি এডুকেটেড। আমার এটা ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমার এই অ্যাপসটা কেন বানাচ্ছি, ইজ দ্যাট ফর এডুকেটেড পিপল অর নন এডুকেটেড অর আনএডুকেটেড পিপল। সো ওদের লিস্ট ডাউন করা। সেকেন্ড পার্ট হচ্ছে এই লিস্ট ডাউন থেকে ওদের এজ কি এবং ওরা কেন ইউজ টু হবে এটা লিস্ট করা। ধরেন আপনি একটা এডুকেটেড পিপলদের জন্য অ্যাপস বানাবেন, এখন ওরা কোন ডিভাইস ইউজ করে, সেটা কীভাবে জাজ করবেন, ভেরি সিম্পল। আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি লাইফ টাইমে কখনো অনলাইনে অর্ডার করছেন, যদি করে থাকেন কোনো অ্যাপসের থ্রুতে লাইক দারাজ অর ইভ্যালি, যদি না করে থাকেন ফেসবুক, যদি ফেসবুকে করে কোন পেজ থেকে, বা ওর কোনো ফেভারিট ব্র্যান্ড আছে কিনা লাইক কিয়ালো, আরং, ইনফিনিটি, যদি থাকে ওইটা লিস্ট করা। এবং ওই পার্সনের আপনি ইন্টারভিউ নিলে ইউ উইল বি গেট দ্য পারফেক্ট ফিডব্যাক বিকজ ও অনলাইনে ইউজ টু। তখন কি করবেন, ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি একটা টাইম সেট করবেন, গোলসগুলো কি, ওকে কী কী কোশ্চেন করবেন ফিচার ওয়াইজ ওইটা লিস্ট করা, এবং এ অ্যাপস কারা ইউজ করবে ওটার একটা লিস্ট করা, এবং এই অ্যাপস ইউজ করলে ওর বেনিফিটস কি, ওয়াই। কারণ কি, সেম জিনিস আপনি প্ল্যান করার আগে এই জিনিসগুলো অলরেডি এক্সিস্ট না, হোয়াট উইল বি বেনিফিটেড বাই ইউজিং ইউর অ্যাপ্লিকেশনস। সো ওই লিস্টটা করা। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাপসে ইউজ টু হলে ওর ইন ফিউচার বেনিফিটস কি, আর অন্যান্য জায়গা থেকে আপনার এখানে কি এমন ফিচার আছে যেটা অন্যদের নাই, এই একটা লিস্ট করবেন। লিস্ট করার পর আপনার ফার্স্ট ইন্টারভিউ হবে ইউজার পার্সোনা। এখন ইউজার পার্সোনা আমি দেখেছি যে মোস্ট অফ দেম কি করে, জাস্ট সুন্দর ডিজাইন, বাট উই ডোন্ট নিড টু ডু ইট। আমাদের কি করতে হবে, সুন্দর ডিজাইন না, আমাদের করা লাগবে একটা ইউজারে আমরা তিনটা জিনিস করব, ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপ অ্যান্ড ইউজার জার্নি ম্যাপ, এটা ডিজাইন করবো। এবং একই পার্সনে তিনোটা ইমেজ সেম রাখবো, তিনোটা রিসার্চে। যেমন এমপ্যাথি ম্যাপে আমরা কি করি, বাংলাদেশের মোস্টলি কমন সিনারিও কেস স্টাডিতে দেখি যে ইউজার পার্সনে একটা ইমেজ, এমপ্যাথি ম্যাপে আরেকটা ইমেজ, ইউজার জার্নি ম্যাপে আরেকটা। সো তিনটা ইমেজ অনেক কনফ্লিক্ট করে বাইরের জন্য। আমাদের যদি বাইরে রিমোটলি জব করতে যাই, আমরা তিনটা ইউজার পার্সোনা ইউজ করবো, তিনটা এমপ্যাথি ম্যাপ আর তিনটা জার্নি ম্যাপস। তিনোটারই ইন্টারভিউর সব জায়গায় সেম ইমেজ ইউজ করবো। এরপরে কি, ওদেরকে আমি জিজ্ঞাসা করবো ওদের মোটিভেশন কি, ফ্রাস্ট্রেশন কি, ওরা কোন ডিভাইস ইউজ টু, দেন ওরা ব্রাউজারগুলো কীভাবে ইউজ করে, কোন ব্রাউজার, লাইক রাইট নাও ট্রেন্ড চলে ব্রেভ ব্রাউজার, বাট আগে গুগল ক্রোম ইউজ করতো, মাইক্রোসফট এজ অর ফায়ারফক্স। সো ওদের ব্রাউজারে ইউজ টু কি, ওরা কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অর ইউটিউব, এবং কোন মুডে ইউজ করে, ডার্ক মুড অর লাইট মুড। ইউ নিড টু নো অ্যাকচুয়ালি কালার প্যালেটস ইজ ইম্পর্টেন্ট। যখন আপনি জানবেন তখন আপনার গোলস ওয়াইজ, ফিচার ওয়াইজ ওকে আইডিয়া দেবেন যে আমার এই ফিচার্সে হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা তোমার জন্য বেটার কিনা, এটা ডেভেলপ করলে কতটুকু ও হেল্পফুল হবে, এইটার উপরে আইডিয়া দেওয়া। তখন কি হবে, আপনার একটা ইনিশিয়ালি একটা লিস্ট হয়ে যাবে। সো এই লিস্টটা আপনাকে ভেরিফাই করবে ইউ হ্যাভ টেকেন অ্যান ইন্টারভিউ। নেক্সট পার্ট হচ্ছে এমপ্যাথি ম্যাপ। দেখেন আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কেস স্টাডি টপিক হচ্ছে এয়ারবিএনবি। সো এয়ারবিএনবি ওয়ান অফ দ্য বেস্ট কেন, কজ ওদের বেস্ট ফিচার হচ্ছে এমপ্যাথি ম্যাপ। সো এমপ্যাথি ম্যাপের সাথে বেস্ট ফিচারের কানেকশন কি, দেখেন আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি লাইক ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, সো ওইটার মধ্যে মোস্টলি কমন দেখবেন গ্রামীণ ফোন অ্যাডসে, যে ওরা যখন গ্রামীণ ফোন অ্যাড করে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং রিলেটেড অ্যাড করে, কারণ ওদের টার্গেটে হচ্ছে অ্যাডসের কনসেপ্টে থাকে যে ঢাকার বাইরে দূর দূরান্তে ওদের নেটওয়ার্ক পারফেক্ট। এইটার কাহিনীটা হচ্ছে ইমোশনস।
সো আমাদের যে কোনো অ্যাপসের মধ্যে আমাদের মেইন অ্যাকশন থাকবে ইমোশনস ওয়াইজ প্ল্যান করা, বা বাংলা লিঙ্কেরও দেখবেন বাংলাদেশ রিলেটেড প্রত্যন্ত অঞ্চলে অ্যাড করে, দ্যাট ইজ দ্য ইমোশনস দে নিড ইট। সো এমপ্যাথি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার একটা ইউজার সাইকোলজি বুঝার ওর ইমোশন ওয়াইজ আপনার অ্যাপস বানানো, সো ওদের ইউজার ফ্রেন্ডলি হয় এবং ও গেট ইউজ টু হয়। সো এইটার জন্য একটা কোর এক্সাম্পল হচ্ছে আমরা কি করি, এমপ্যাথি ম্যাপসের ফার্স্ট পার্ট হচ্ছে দিস ওয়ান ইজ কল সেইজ। সো ইউজার থট ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ কল সেইজ। এরপরের পার্টটা হচ্ছে থিঙ্কিং। সো থিঙ্কিংয়ের পার্টটা হচ্ছে কি এমপ্যাথি অফ ইউজার জার্নি, যে ও কি জার্নি যাবে ওটা থিঙ্কিং করতেছে, হ্যাঁ। দেন হচ্ছে ফিলিংস, দিস ওয়ান ইজ ইয়োর ফিলিংস। সো আপনি ডিসিশন নেবেন কোনটা, এটা হচ্ছে আপনার ফিল করা। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আপনার অ্যাকশন অর ডু। সো এটার একটা কোর এক্সাম্পল, ধরেন আমরা যারা আছি এখানে সবাই মিলে কক্সবাজার যাব। সো কক্সবাজার যাওয়া ভেরি কমন। সো আমি যদি বলি সবাই সব 5 স্টার হোটেলে থাকবো এবং আর বাজেট ইজ 30,000 এবং এটা 2 দিনের। সো দেখেন দ্যাট ইজ মাই সেইজ, এটা হচ্ছে আমার বলার, এই জিনিসটা এসে আমি বলেছি। সো অ্যাজ এন এমপ্যাথি আমি বললাম সবাইকে, এবং সবাই বললো ভাইয়ের সাথে 5 স্টার হোটেলে থাকবো, ইটস গ্রেট। সো এটা আমি বললাম, সবাই মনে মনে ভাবতেছে। সো সেইজ বললাম আমি, হ্যাঁ। এরপরটা হচ্ছে থিঙ্কিং, থিঙ্কিংয়ে ভাবতেছে আরে যদি যাই উই ক্যান গো আ লট অফ প্লেসেস, বিচে যাব, 5 স্টার হোটেলে খাবো, ভালো ভালো সুন্দর ছবি তুলো। সো এটা আমি থিঙ্ক করতেছি। না দ্য গেম চেঞ্জার থিং ইজ এই যে 30,000 টাকা, দ্যাট ইজ মাই ফিলিংস অ্যান্ড ডিসিশন মেকিং। আমি 30,000 টাকা 2 দিনে স্পেন্ড করবো অ্যাজ এ বাংলাদেশে ওয়াইজ থিঙ্ক করলে দিস ইজ টু মাচ এক্সপেন্সিভ এবং এটা কেউ করবে না। সো এই ডিসিশন মেকিং আমার ফিলিং ওয়াইজ কেউ যাবে না। সো আমি প্ল্যান করলাম এমন জায়গায় যেখানে কারো 30,000 টাকা স্পেন্ড করার ইচ্ছা নেই, বাট আমি করে ফেললাম। সো এই ডিসিশন মেকিংয়ে দেখা যাবে এমপ্যাথি ওয়াইজ যে 90% পিপল উইল বি রিজেক্টেড মাই অফার, অ্যান্ড দেন ফাইনাল ডে যেদিন অ্যাকশনে যাওয়ার কথা ওই দিন কাউকে পাবো না, আমি একা, আর নাহলে একজন হতে পারে অ্যাজ এ রেসপেক্ট আমাকে দেখাবে। সো এখানে কি বুঝলাম, আমার যে ডিসিশন মেকিং ওইটা আমার একদম এমপ্যাথি ওয়াইজ থিঙ্ক করতে হবে। সেম জিনিস যদি আমি প্ল্যান করি, যে আমি বললাম যে চলেন কক্সবাজার যাই, 2,500 টাকা বাজেট, এবং আমরা কি করো সকালে যাব, একদিন ঘুরবো, পরের দিন বিকালে চলে আসবো, বা আজকে রাতে রওনা দিলাম, সকালের মধ্যে পুরো কক্সবাজার ঘুরলাম, আবার আজকে রাতে রওনা দিলাম, কালকে রাতে রওনা দিলাম। সেই প্রসেসে দেখা গেল যে আমার 1200 টাকার টিকিট আর 1400 টাকার টিকিট খরচ গেল, আর থাকে কত 1100 টাকা, এটাতে আমার খাওয়া দাওয়া ঘুরা সব কভার হয়ে যাবে। সো এই জিনিসটা যখন বলবো ইট উইল বি এক্সাইটিং অফার। সো দিস ইজ মাই এক্সপিরিয়েন্স ওয়াইজ বলবে সবার কাছে এটা ভালো লাগবে, বিকজ সারাদিন অ্যাক্টিভিটিস আছে, কারণ আমি সারা রাত জার্নি করে যে গেলাম, যে ঘুরলাম। সো এই জায়গায় আমার কি হবে, ফিলিং ইট উইল বি লাইক এক্সাইটিং অ্যান্ড থিঙ্কিং আমার সবার কাছে এটা ভালো লাগা শুরু করবে, সারাদিন অ্যাক্টিভিটিস আছে। নাও এই জায়গার পার্টটা কি আমার ফিলিংয়ে অ্যাকশনে 2,500 টাকা, উইচ ইজ কম্পেয়ার টু 30,000 অনেক কম, এবং একদিনে 2,500 টাকা ইটস ভেরি কমন, যে আমি কক্সবাজার যাচ্ছি, সো স্পেন্ড করা যায়। সো এই ক্ষেত্রে দেখা যাবে আমার অ্যাকশন 100-এর মধ্যে 99% ইয়েস হবে, এবং অ্যাকশনের দিন সবাইকে পাবো, দ্যাট ইজ মাই সেইজ। সো আমার অ্যাকচুয়াল জিনিসটা কি, এমপ্যাথি ওয়াইজ মানুষের ইমোশনস কি, ইফ আই টক অ্যাবাউট বাংলাদেশ, মানুষের সর্বোচ্চ ইমোশনস এখন মানি, দ্যাট ইজ দ্য রিয়েল ইট। সো মানি ওয়াইজ আমি ইমোশন ওয়াইজ কনভার্ট করবো যে অ্যাকচুয়ালি দে আর ইউজ টু অর নট। সো ওই ওয়াইজ আমার এমপ্যাথি সাজেস্ট করতে হবে, যে টপিকই সিলেক্ট করে ওর যাতে পিক করা যায়। দিস ইজ আওয়ার রিয়েল রিজন, এবং দ্যাটস ওয়াই ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বেস্ট কেস স্টাডি হচ্ছে এয়ারবিএনবি, এবং ওরা এমপ্যাথি ওয়াইজ ডিজাইন করেছে। সো নেক্সট পার্ট আসেন, একটা সেকেন্ড, আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউজার জার্নি ম্যাপ, ওকে। সো অর কাস্টমার জার্নি ম্যাপ। সো এই জায়গার জিনিসটা কি, ভেরি সিম্পল। এখানে আমরা মোস্ট কেসে কয়েকটা অবজেক্টিভ দেখবো, সেটা হচ্ছে ডিফাইন ইউজার পার্সোনা। হ্যাঁ, আমাদের ইউজার পার্সোনা আগে নেওয়া হয়েছে, দেন আমরা অবজেক্টিভ ক্লিয়ার করছি, সিনারিও থিঙ্ক করছি, দেন ডেটা নিচ্ছি। সো ওই ওয়াইজ ওই যে ইউজাররা আমার ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করবো, ওইটার কয়েকটা স্টেজ আছে, এবং ওইটার ওয়াইজ ভিজুয়ালাইজ আমি থিঙ্ক করবো যে এই স্টেজ ওয়াইজ যদি আমার ইউজাররা আমার লাইক আমি একটা ই কমার্স সাইট থিঙ্ক করলাম, এখন ই কমার্স সাইটটা আমি কিভাবে একটা ইউজারের হোম পেজ থেকে অ্যাড টু কার্ট থেকে একদম চেক আউট সেকশন থেকে আমার বাসায়
ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত এই যে জার্নিটা, আমি ইউজার পার্সোনাতে ওকে কী কী কোশ্চেন করলাম, অবজেক্টগুলো কী, আমার ফিচার্সগুলো কী, হ্যাঁ সিনারিগুলো কী, ডেটাগুলো আমি ইমাজিন করলাম, এমপ্যাথি ওয়াইজ পেন পয়েন্ট অপরচুনিটিস বের করলাম। সো এটা আমি এবার ইমপ্লিমেন্ট কীভাবে করবো ইউজার জার্নি ম্যাপে আর কাস্টমার জার্নি ম্যাপে। সো ইটস অ্যান এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে আমার, ধরেন এটা একটা কোর এক্সাম্পল, ভেরি সিম্পল। আমি ধরেন আজকের ওয়েদার বৃষ্টি। সো বৃষ্টিতে আমার কী হলো, আমি ম্যাসে থাকি, ধরেন বসুন্ধরায় থাকি। সো বসুন্ধরা এমন একটা ব্লকে থাকি যেটা থেকে আমার বাজার করা ইজ ভেরি ডিফিকাল্ট। লাইক আমি থাকি এইচ ব্লক আর আই ব্লক, আমার যেতে 100 টাকা লাগবে বাজারে। সো আমার ইটস ভেরি ডিফিকাল্ট। আমার মনে হলো খিচুড়ি খাবো। সো আমি চিন্তা করলাম যদি খিচুড়ি খাই অনলাইনে অর্ডার করবো। সো অনলাইনে অর্ডার করলে ডেফিনেটলি ই কমার্স সাইট। সো আমি কি করলাম, কম্পেয়ারিং করা শুরু করলাম যে আমার এখানে আমার বসুন্ধরা এরিয়াতে কী কী অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমি চাল, ডাল অ্যান্ড গরুর মাংস, আলু কম প্রাইসে পাবো। এখন ফার্স্টে গেলাম স্বপ্নতে, দেখলাম ডিল অনেক লো প্রাইসে বেটার। দেন গেলাম মেট্রো দেখলাম এক্সপেন্সিভ। নেক্সট পার্ট গেলাম ধরেন আড়ংয়ে যে আগোরাতে গেলাম, আগোরাও তো সেম, দেখলাম প্রাইসিং বেশি। লাস্ট হচ্ছে ওদের হোলসেল বিডি 24 আওয়ার্স ওপেন থাকে, ওইটাই গেলাম, ওইটাও তো দেখলাম প্রাইসিং কম্পেয়ারটা অনেক বেশি। যেখানে প্রাইস কম পেলাম স্বপ্নতে প্রাইস কম পেলাম। সো ওইটা আমি লিস্ট ডাউন করলাম যে আমার ফার্স্ট কনফিউশন হচ্ছিল যে আরে ওর থেকে কিনবো কি কিনবো না। অ্যাজ এ ইউজার দিস ইজ মাই কনফিউশন। সো আমার কার্ডটা পারফেক্ট করা হবে, যেহেতু আমি স্বপ্নতে দেখলাম যে আমি 150 টাকায় গরুর মাংস পাচ্ছি, চাল ডাল পাচ্ছি, এবং আমি অ্যাজ এ ব্যাচেলার আমি ডিসিশন মেকিং করতেছি বিকজ ওদের এই অফারটা আছে। সো আমার জন্য ইউজার ওয়াইজ অ্যাজ এ কাস্টমার জার্নি ইটস ভেরি ইজি টু ডিসাইড। সো আমি কম্পেয়ার করে ফেললাম। নাও আমি কি করলাম, অ্যাড টু কার্ট করতে যাবো। কার্ট করতে গেলে দেখা গেলো আমাকে কম্পেয়ার ডানের পর এই জায়গায় অ্যাড টু কার্টের মধ্যে আমার সাইন ইন করা লাগে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমি খুঁজতেছিলাম যে কোথা থেকে কিনবো, দেন কম্পেয়ার করলাম, দেন আমার হচ্ছে নেগোসিয়েশন পার্ট হচ্ছে সাইন ইন করতে হয়, ভেরিফিকেশন করার লাগে, দেন পেমেন্ট কি ক্যাশ অন ডেলিভারি কিনা, ক্যাশ অন ডেলিভারি চার্জ কিনা কত, দেখলাম যে না কম। নাও আই হ্যাভ সিলেক্ট করা ডান। সো এই যে প্রসেসটা ডান, এটাই হচ্ছে ইউজার জার্নি ম্যাপ। আমি একটা ইউজারকে কতটা বেটার ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে প্রোডাক্ট বের করে দিতে পারি, এবং ওকে এগেনস্টে রিওয়ার্ডস অর গেমিফিকেশন পার কাস্টমার অর্ডারের উপর একটা পয়েন্ট দিলাম, এটার এগেনস্টে নেক্সট টাইম ফ্রি অর্ডার করবে। সো এতে ওটা ইনফ্লুয়েন্স করবে বারবার আমার ওয়েবসাইটে রিভিজিট করা, অর্ডার ট্র্যাক করা, ওর নাম্বার ট্র্যাক করা, এবং এই যে জার্নিটা দিচ্ছি ইট শুড বি স্মুথ। এখন যদি আমার ওয়েবসাইটের জার্নিটা এমন হতো যে কম্পেয়ার করে ঢোকার পর লোড নিচ্ছে এবং হেভি ইউজারের জন্য ওয়েবসাইট কাজ করতেছে না, সো আমার এক্সপিরিয়েন্স কি খারাপ হবে, ওই কাস্টমার আর জীবনে আসবে না। সো আমার স্টেট ফলো আপ করতে হবে, ইউজার জার্নি বেটার দেওয়া লাগবে। সো দ্যাটস আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউজার জার্নি ম্যাপ। সো যখনই এটা ডান, এখন দেখেন আপনার কাছে অনেক 80 or 90+ ফিচার্স আছে। এখন 80-90+ ফিচার্স হইলে আপনার কাছে টিল নাও কী কী ডান, আপনি ফার্স্ট ডান করছেন প্রবলেম ফাইন্ড আউট করছেন, যে আপনি কেস স্টাডি টপিক কীভাবে নেবেন, বিজনেস ওরিয়েন্টেড প্রবলেম বের করলেন, এটার সলিউশন বের করার জন্য কম্পিটিটিভ অ্যানালিসিস করলেন, ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউ থ্রুতে ডেটা নিলেন। নাও ইউ হ্যাভ আ লট অফ ডেটা ফর ডেভেলপ ইয়োর সাইট, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ। এখন এটা আপনি কীভাবে সর্ট করবেন, এই সর্টের ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে কার্ড সর্টিং। সো কার্ড সর্টিংয়ে আপনার কী লাভ হবে, আপনি একটা ডেটা শিটের থ্রুতে আপনার এখানে আপনার কোর ফিচার্স কি, বা আপনার ন্যাপবার কি, আপনার লেফট ন্যাপবার, নেভিগেশনস কি, সো এটার একটা লিস্ট করা। সো ন্যাপবারের এই লিস্টটা হবে আপনার কোর ফাংশন। সো কোর ফাংশনের আন্ডারে কোন কোন স্ক্রিন পড়তেছে এটা লিস্ট করবেন, লিস্ট করে সর্ট করবেন। ধরেন আমি একটা HRM অ্যাপ বানাবো। সো ধরেন আমাদের বাংলাদেশে অনেক কর্পোরেট অফিস আছে, কারণ অনেকগুলো কর্পোরেট অফিসে কী হয়, সো ওদের এমপ্লয় ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এমপ্লয় ম্যানেজ করে কি দিয়ে HRM, ধরেন আপনি কেস স্টাডি টপিক ওয়াইজ HRM অ্যাপস নিলেন। সো HRM অ্যাপসে আপনার 80+ ফিচার্স আছে। এখন 80+ ফিচার কীভাবে অর্গানাইজ করবেন এটার একটা এক্সাম্পল আমরা দেখব। সো ধরেন এই HRM অ্যাপসটা কারা ইউজ করে, হিউম্যান কারা, কোনো একটা অফিসের যারা এমপ্লয় ওদের জন্য তো বানানো, ওদের ম্যানেজ করা। সো আমার ফার্স্ট ফিচার কী হওয়া উচিত, এমপ্লয় ম্যানেজমেন্ট। সো ওদের এমপ্লয় ম্যানেজমেন্টের আন্ডারে এমপ্লয়দের ইনফরমেশন, এমপ্লয়দের ফিডব্যাক, পারফরমেন্স, ক্যালকুলেশন, অন টাইমে ঢুকতেছে কিনা, সো এই যে ওদের ফুল ডেটা এমপ্লয় ম্যানেজমেন্টে দিব। সো আমার এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট করি কি HRM এর ফার্স্ট থিং হচ্ছে আমার হোম স্ক্রিনে আসে। আফটার দ্য হোম স্ক্রিন আই হ্যাভ আ লেফট ন্যাপবার। সো লেফট ন্যাপবারে আমি কীভাবে একটা
ফুল ফিচার্সকে একটা সর্টিং করে স্ক্রিন ওয়াইজ প্ল্যান করা যায়। এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্ড সর্টিং অ্যানালিসিস। সো কার্ড সর্টিং অ্যানালিসিস করলে কি হয়, আমার ফিচার্সগুলা লিস্ট ডাউন করে স্ক্রিন প্ল্যান করা যায় এবং এটা নিয়ে আমি ডিসিশন করতে পারবো। সো এখানে দেখেন HRM এর মোস্টলি ইম্পর্টেন্ট অ্যাপ হচ্ছে এমপ্লয় ম্যানেজমেন্ট। সো এমপ্লয় ম্যানেজমেন্ট কি হয়, যারা এমপ্লয় ওদের ইনফরমেশনগুলো ইনপুট করা। সেকেন্ড, এমপ্লয়াররা কেন থাকবে, বিকজ উই আর গিভিং স্যালারি। সো নেক্সট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট কি প্রায়োরিটিতে, পেরোল, বিকজ এমপ্লয় থাকে বিকজ অফ স্যালারি। সো পেরোল ম্যানেজমেন্ট ইটস ইম্পর্টেন্ট। নেক্সট পার্ট কি, আমার HRM অ্যাপস চলবে কেন, বিকজ আমার ট্র্যাক করা কোন এমপ্লয় কখন আসছে কখন আসে না কখন সিক হয়। সো দিস ইজ মাই টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্স। সো আমার তিনটা কোর ফিচার এবং কোন ফিচারের আন্ডারে কি কি স্ক্রিন প্ল্যান করা এটা লিস্ট ডাউন করা। ফোর্থ অপশন রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট মিনস এই যে এমপ্লয় স্যালারি দিয়ে টাইম এদের তো অনবোর্ডিং করা লাগে এবং অনেকজনকে বের করে দিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। সো এই জিনিসটা হচ্ছে আমার রিক্রুটমেন্ট প্রসেস। যখন আমার চারটা ডান, এখন আমার অল ডান, নাও আই নিড টু ফাইন্ড আউট যে ওদের কীভাবে আরও বেনিফিট দেওয়া যায়। সো বেনিফিট ওয়াইজ ওদের হেলথ ইন্স্যুরেন্স, এমপ্লয়ীদের ডিসকাউন্ট দেওয়া, কোনো কোনো কোম্পানি থেকে অর্ডার করলে কোনো প্রোডাক্ট, এবার রিটায়ারমেন্ট প্ল্যানস করা লাইফ লং, দেন হচ্ছে ওদের টাস্ক কী কী এটার এভলিউশন করা, প্রজেক্ট কী চলতেছে, অনগোয়িং টাস্ক কী। সো টু ডু লিস্ট, ডেলি অ্যাক্টিভিটি, অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে ওদের লগ ইন সিকিউরিটি নোটিফিকেশন। এই যে লিস্ট ডাউন করা, এই লিস্ট ডাউনটা বাইর করার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্ড সর্টিং অ্যানালিসিস। সো এটা ইউজ করে আমরা নেভিগেশন ওয়াইজ, স্ক্রিন প্ল্যান ওয়াইজ ডিজাইন প্ল্যান করবো। সো ইট উইল বি হেল্প আস ফর ডিসিশন মেকিং, যে আমি কোন স্ক্রিন আগে ডিজাইন করবো, কোন স্ক্রিন। এই কার্ড সর্টিং করার পরের পার্টি আমরা যাই, সেটা হচ্ছে সাইট ম্যাপস। সো সাইট ম্যাপস কেন বললাম, যখন আমি কার্ড সর্ট করে ফেলবো, আমার এই যে স্ক্রিন প্ল্যানগুলা, এই স্ক্রিন প্ল্যানগুলার হোম স্ক্রিনের সাথে কিভাবে কানেক্টেড করে আমার নেভিগেশনের আন্ডারে কোন কোন মেইন ফিচারগুলা করে আমরা ডিজাইন করব, এটাই হচ্ছে সাইট ম্যাপ। এখন সাইট ম্যাপ জিনিসটা কি, ভেরি সিম্পল, আমার পুরো ফ্রন্ট এন্ড ডিজাইনের স্ট্রাকচার, দ্যাট ইজ মাই সাইট ম্যাপ। এখন সাইট ম্যাপ কোন কোন জায়গায় থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েবসাইটে থাকে, মোবাইল অ্যাপে সাইট ম্যাপ থাকে না। সো সাইট ম্যাপে আমরা কি করব, সো ভেরি সিম্পল, আমি কোনো একটা ওয়েবসাইট ডিজাইনে গেলাম বা আমি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন প্ল্যান করলাম। সাপোজ আমি অ্যাজ এ বিগিনিং একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কার্ড সর্টিং করে ফিচার লিস্ট করলাম, যেটা হচ্ছে ই কমার্স। এখন ই কমার্সের কোন স্ক্রিন আগে করব, যখন আমি ই কমার্সের হোম স্ক্রিনে যাব, হোম স্ক্রিনে আমার কি, যেহেতু ই কমার্স সাইট ধরেন এটা একটা বাইকের সাইট, সো আমার হোম স্ক্রিনের কার্টে বা হিরো সেকশনের ফার্স্টে আনা লাগবে আমার কী কী বাইক আছে। সো ওই বাইকের লিস্ট ডাউন, ক্যাটাগরিজ সেট করা এবং এই ক্যাটাগরিজ ওয়াইজ কোর বাইক কোনটা সবচেয়ে প্রিমিয়াম ওইটার লিস্ট দেওয়া, যাতে করে ইউজারদের অ্যাটেনশন নেওয়া যায়। সেকেন্ড হচ্ছে ওদের কাস্টমাইজ করে অর্ডার সিস্টেম দেওয়া। তারপর হচ্ছে কার্ডে ওদের ডিটেলস, অ্যাড টু শর্টকাট, এবং এটা যাতে প্রসেস ফাস্ট হয়। সেকেন্ড হচ্ছে ওরা যদি কন্ট্যাক্ট আসে, কোনো প্রবলেম ফেস করে, এই কন্ট্যাক্ট আস করা। দেন হচ্ছে পলিসিস দেওয়া, বিকজ ইফ আমি কোনো একটা ই কমার্স সাইট নতুন ক্রিয়েট করলাম, এখন যদি আমার পলিসিস স্ট্রং না থাকে, লাইক আমি ওয়ারেন্টি দিচ্ছি না, রিটার্ন পলিসি দিই নাই, হ্যাঁ টার্মস অ্যান্ড কন্ডিশন বেটার দিই নাই, তখন আমার কি লস হবে, যে অ্যাজ এ নিউ ওয়েবসাইট ফর ই কমার্স অ্যান্ড ফর বাইক শোরুম দেখা যায় আমার এটা চলবে না। সো আমার এখানে ওয়ারেন্টি পলিসি দিতে হবে, বিকজ এক্সপেন্সিভ জিনিস মানুষ তখনই স্পেন্ড করবে যখন আমার ওয়ারেন্টি পলিসি, রিটার্ন পলিসি, ট্রায়াল অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন বেটার দেখবে। সো এই জিনিসগুলো আমার সাইট ম্যাপ হেল্প করবে যে আমার ওয়েবসাইট ডিজাইনিংয়ের কোন কোন স্টেপ আগে করবো, কোন কোন স্ক্রিন পরে করবো। সো আমরা এখানে কি শিখলাম, ফার্স্ট করবো কার্ড সর্টিং, কার্ড সর্টিংকে ইউজ করে সাইট ম্যাপ দিয়ে আমি স্ক্রিন প্ল্যান করবো, ফ্রন্ট এন্ডে কোন স্ক্রিন কখন করবো, কোন স্ক্রিন পরে করবো, এবং এটা লিঙ্কিং করবো। সো দিস ইজ কাইন্ড ইউজার ফ্লোর মতোই লিঙ্কিং করে। সো নেক্সট পার্ট, ইনফরমেশন আর্কিটেকচার। সো ইনফরমেশন আর্কিটেকচার কি করে, এটা বোথ ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড সব কিছুর একটা কোর ফাংশন। ইনফরমেশন আর্কিটেকচার ছাড়া কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, কোনো ফিচার্স, কোনো অ্যাপ ক্রিয়েট করা পসিবল না। সো এটাতে কি লাভ, ইনফরমেশন আর্কিটেকচার আমি যে কোনো অ্যাপসের ডিজাইন করার, যেমন ইউজার কারা, ইউজারদের লিস্ট করে, ফ্রন্ট এন্ড ডিজাইন করে, ব্যাক এন্ড কীভাবে ফাংশন করে, ডেটাবেস কীভাবে লিঙ্ক করে, এই যে হোল ফাংশন লিস্টটাই আমার ইনফরমেশন আর্কিটেকচার। সো সাইট ম্যাপ করে অনলি ফ্রন্ট এন্ড, বাট ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট, each and every function will be find on information architecture. So information architecture একটা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কোর ফাংশন, এটা আপনার কি করবে, ফুল ওয়েবসাইট অর অ্যাপ বা মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ্লিকেশন হোল জিনিস কীভাবে ফুললি ফিচার্স করে বা ফাংশন করে, এটার
কোর ফাংশন হচ্ছে একটা ইনফরমেশন আর্কিটেকচার। যখনই আপনি এটা ডান করবেন, এইটাকে কতটা স্মুথলি ইউজারকে বোঝানো যায়। সো এটাই হচ্ছে ইউজার ফ্লো। সো ইউজার ফ্লোটা কেন ইম্পর্টেন্ট? ধরেন আমি কোনো একটা অ্যাপস অন করলাম, অ্যাপস অন করলে কি হয়, লোডিং স্ক্রিন থেকে অ্যাপটা ওপেন হয়, ওদের অনবোর্ডিং স্ক্রিন হয়, ওরা স্প্ল্যাশ স্ক্রিনে বুঝায় যে আমার এখানে লগ ইনে আমার এটা ইউজ করার ম্যানুয়ালস কি, আমি চাইলে স্কিপ করতে পারি, স্কিপ করলে বলবে কি লগ ইন করো, দ্যাট ইজ মাই অনবোর্ডিং প্রসেস। যখন লগ ইন করবো, যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে তো ডিরেক্ট লগ ইন করার, না থাকলে সাইন আপ করবো। সো এই যে রিজেকশন, সাইন আপ করা, দেন আমি নেক্সট ফিচারে গেলাম, ভ্যালিডেশন করলো, তারপর হচ্ছে আরেক স্টেপে গেলাম। এই যে স্টেট, এক স্টেপ থেকে আরেক স্টেপে যাচ্ছে, এটাকে বলে স্টেট। স্টেট মিনস আপনি প্রথম ধাপ থেকে পরের ধাপে যাচ্ছেন, এটা যে কতটা স্মুথ হচ্ছে এবং ওর যাতে কানেকশন পারফেক্ট থাকে। ধরেন আমি লগ ইন করে পরের স্ক্রিন যদি লগ আউট যায়, তাহলে কি ইউজার কি থাকবে? আমার অ্যাপ্লিকেশন থাকবে না। সো আমার ইউজারকে কিভাবে রাখা যায় এবং ওর লগ আউটটাকে কত দূরে রাখা যায়? কারণ আমি যদি আমার অ্যাপসে ঢুকে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওই লিঙ্কটা কি করলাম, আরেক স্ক্রিনে চলে যাওয়ার সিস্টেম করে দিলাম, তখন কি আমার লস হবে? কারণ ইউজার কি হবে, আমার ওয়েবসাইট থেকে, আমার অ্যাপস থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। সো দিস ইজ মাই লস। আমার ইউজারকে রাখা লাগবে। সো এই ওয়াইজ স্ক্রিন প্ল্যান করা, ইউজার ওয়াইজ আমার ওকে লোকেশন দেওয়া, স্টেট ম্যানেজ করা এবং ওকে স্মুথলি ইউজার ফ্লো ওয়াইজ কোন ফ্লোতে, কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবে, এটাকে বলা হয় ফ্লো। এটা যাতে বেটার জার্নি দেওয়া যায়, দিস ইউজার ফ্লো উইল বি হেল্প আস। যখনই আপনার এই 13টা স্টেপ ডান, দেন দ্য ফাইনাল স্টেপ হচ্ছে আপনার কোয়ালিটিভ রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালিসিস। সো এটা আপনি কি করবে, আপনার এই জায়গায় ইউজারদের এজ কত, ইউজারদের লোকেশন কি এবং কারা স্পেসিফাই করতে পারবেন। ধরেন আমি একটু আগে এক্সাম্পল দিছিলাম HRM অ্যাপস। সো HRM অ্যাপসের আমি কোয়ালিটিভ রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালিসিস করলাম। সো করার পর আমাকে ডেটা দিল, ডেটাতে আমি কি পেলাম, এজ গ্যাপ ডিস্ট্রিবিউশন। দেখা গেল যে সবচেয়ে লোয়েস্ট যারা ইন্টার্ন অ্যাজ এ HRM এমপ্লয় পাওয়া গেছে ইন্টার্নদের যাদের এজ 22 to 18। এরপরে সবচেয়ে বেশি পাওয়া গেছে যারা মিড লেভেল বা মোটামুটি সিনিয়র। সো এদের এজ প্লাস মোস্ট ইউজার পাইলাম কত, 24 to 38 এবং এদের পার্সেন্টেজ 50+। সেকেন্ড পাওয়া গেছে আমার 8 ইয়ার সিনিয়র, 5 ইয়ার সিনিয়র যারা হচ্ছে এক্সিকিউটিভ লেভেল, ম্যানেজার লেভেল, টিম লিড, ওদেরকে পাওয়া গেছে, ওরা হচ্ছে 30%। দ্য সেকেন্ড পার্ট হচ্ছে HR, পাওয়া গেছে 4%, বিকজ একটা কোম্পানিতে এত HR লাগে না। দ্য লাস্ট পার্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যারা ওনার, যারা কোম্পানি লিড করে, যারা ভাইস প্রেসিডেন্ট বা যারা ডিরেক্টর, সো ওদের পার্সেন্টেজ পাওয়া গেছে মাত্র 4%, বিকজ যারা ওনারশিপ এটা কম। সো আমি ইউজার ডেটাটা পেয়ে গেলাম অনলি ফর কোয়ালিটি রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালিসিস। সো ওদের মধ্যে আমি ডিস্ট্রিবিউশন, HR কারা, অ্যাডমিন কারা, এমপ্লয়ি কারা, এই লিস্টটাও পেয়ে গেলাম। যখনই পেয়ে গেলাম, এখন ওদেরকে আমি আস্ক করলাম যে আপনি HRM অ্যাপস ইউজ করার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটাই, ইমপ্রুভমেন্ট ফিচার্সের জন্য যেগুলো আমার অলরেডি এক্সিস্টেড, ওগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট চাইছি। সো ওরা বলছে লিভ অ্যান্ড অ্যাটেন্ডেন্স ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট, যাতে করে ওরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। দেন স্যালারি প্রসেসটা যাতে বুঝতে পারে, কেন কাটছে, কখন স্যালারি আসতেছে, কীভাবে ম্যানেজমেন্ট হচ্ছে। দেন এমপ্লয়ি ডাটা, ওরা কখন ঢুকতেছে, কখন বের হচ্ছে, এই যে ডেটা, কখন রং আসে না রাইট আসে, এটা বুঝে না। দেন ট্রেনিং ডেভেলপমেন্ট, দেখেন আপনার HRM এ যদি ক্লিয়ার ভিশনে ট্রেনিং ডেভেলপমেন্ট থেকে ইউজাররা বুঝতে পারে, দেন ওকে কোনটা আসতেছে যদি অ্যাপসের থ্রুতে বুঝে, ওর আরও ইজি এবং টাইমও গেল না, এবং রিক্রুটমেন্ট অ্যান্ড অনবোর্ডিং প্রসেসটা ইজি হয়ে গেলে আরও বেটার ফর অ্যাপ্লিকেশন। এবং ওরা চাইছে মোস্টলি রিকোয়েস্টেড ফিচার, যেটা ইমপ্রুভমেন্ট প্লাস বানানো ছাড়া পসিবল না। ফার্স্ট 100% রিকোয়েস্ট চাইছে সিম্পল লিভ রিকোয়েস্ট। ধরেন আপনার যদি সিম্পল লিভ রিকোয়েস্ট না থাকে, আপনি লিভ নিতে যাচ্ছেন, এখন আপনার HR-কে রিকোয়েস্ট করতেছে, ওনারকে রিকোয়েস্ট করতেছে, আরও 3জনকে অ্যাপ্লিকেশন করার পর পাইছেন, দিস ইজ রং অ্যান্ড ওয়ার্স্ট। সো আপনার যদি অ্যাপস এমন হয় যে আপনি একটা জাস্ট অ্যাপ্লিকেশন করলে লিভ কমপ্লিট, সো দিস ইজ বেটার। দেন ইমপ্রুভ ইউজার ইন্টারফেস কতটা বেটার করা যায়, ইউজার জার্নি বেটার হয়। দেন পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড লাস্টলি ইমপ্রুভ সার্চ অপশন। এই যে ডেটাগুলো আমি এটা জীবনও পেতাম না যদি কোয়ালিটিভ রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালিসিস না করতাম। দিস ডেটা উইল বি হেল্প মি টু ডিজাইন মোর বেটার। সো আমরা এই 14টা ফিচার্স ইউজ করে আমরা কি করব, ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ করব। সো ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ করলে কি লাভ, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ আমাকে নেক্সট স্টেপ ফর ভিজুয়াল ডিজাইনিংয়ে হেল্প করবে। সো নেক্সট স্টেপ কি, ইউজার ইন্টারফেস ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন। সো এটারও 14টা স্টেপ। সো আমরা এর আগে শিখলাম কি, ইউজার এক্সপিরিয়েন্স অর UX এর 14টা স্টেপ শিখলাম,
যেটাতে আমরা রিসার্চ করে একটা বেটার প্রোডাক্ট প্ল্যান করা, কেস স্টাডি টপিক সাজানো যায় এবং প্রবলেম ফাইন্ড আউট করে রিসার্চ করে কীভাবে ডিজাইন করা যায়। নাও দ্য নেক্সট পার্ট হচ্ছে আমার ইউজার ইন্টারফেস। আমার ওই যে রিসার্চগুলা কীভাবে অ্যাড করে একটা প্রোডাক্টে ডিজাইন করে একদম মার্কেটে নিয়ে আসা যায় এবং মার্কেটে অ্যাটেনশন পাওয়া যায়। সো এর 14টা স্টেপ কি? লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং, দেন ওইটাকে হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেমিংয়ে কনভার্ট করা। এই কনভার্ট করার 5টা প্রসেস আছে। একটা হচ্ছে টাইপোগ্রাফি অর ফন্ট ফ্যামিলি, সেকেন্ড হচ্ছে কালার প্যালেট সিলেক্ট করা, দেন ইউআই কম্পোনেন্টস অ্যান্ড এলিমেন্টস অ্যান্ড ভ্যারিয়েবল। নেক্সট পার্ট হচ্ছে আমার ব্রেক পয়েন্ট। সো ব্রেক পয়েন্ট হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, লাইক আমি মোবাইলে আছি বা ওয়েবে আছি, ওয়েব থেকে মোবাইলে সুইচ করা, দিস ইজ কল্ড ক্রস প্ল্যাটফর্ম। সো এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। নেক্সট হচ্ছে ডিজাইনিং অ্যান্ড স্পেস গাইডলাইন, কতটুকু স্পেস নিয়ে ডিজাইন করবো। দেন হচ্ছে গ্রিড সিস্টেম অ্যান্ড লাস্টলি ফাইনাল ডিজাইন। সো এই কয়েকটা স্টেপ ফলো আপ করে আমরা ফাইনাল ডিজাইন করব। দেন ডিজাইন ডান হলে আমাদের প্রোটোটাইপে টেস্ট করব। টেস্ট ডান হলে ইউজাবিলিটি টেস্টিং নিব, ফিডব্যাক নিব, দেন এক্সপ্লেন করবো ইউএক্স প্রিন্সিপাল কি, কেন এই ডিজাইন করলাম। অ্যান্ড দ্য মোস্টলি মজার ব্যাপার হচ্ছে পিক্সেল পারফেক্ট করার জন্য আমাদের মকআপ ইউজ করতে হবে যাতে ইউজাররা ইজিলি দেখতে পারে। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মকআপটাকে বেটার করার জন্য মুড বোর্ড ইউজ করবো। সো এইটা নিয়ে আমরা শর্ট এক্সপ্লেনেশন দেবো, আসেন। সো লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং জিনিসটা কি? আমরা যারা ডিজাইন প্ল্যান করছি ইনিশিয়াল স্টেজে, ওইটা কি করছে? হাতে কলমে কাগজে স্কেচ করা। দিস ইজ মাই লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং। এবং এর বাইরেও আছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং। দিস ওয়ান ইজ আওয়ার লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং। সেখানে আমরা কোনো টেক্সট কোনো কিছু দিনে জাস্ট বক্স আকারে ডিজাইন প্ল্যান করলাম। যখন এই প্ল্যানটা করলাম, এই প্ল্যান ওয়াইজ নেক্সট স্টেপে কী করলাম? ফন্ট ফ্যামিলি অর টেক্সট অ্যাড করলাম বা কন্টেন্ট টেক্সট অ্যাড করলাম, বাট কোনো কালার বা কোনো ইমেজ দিইনি, অনলি আইকন অ্যান্ড কন্টেন্ট ওয়াইজ টেক্সট অ্যাড করলাম। যখনই এতটুকু ডান করলাম, ফাইনাল ভিজুয়াল ডিজাইনে আমি কি চেঞ্জ আনলাম? যে আমার এখানে ভিজুয়াল ডিজাইনে কন্টেন্ট আনা, টেক্সট আনা। সো এইখানে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে বিকজ আমি ফার্স্ট ইনিশিয়ালি লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং করছি, দেন মিড ফিডেলিটি অ্যান্ড দ্য মোস্টলি লাস্টলি আমার ভিজুয়াল ডিজাইন আর হাই ফিডেলিটি ডিজাইন ডান। সো কম্পেয়ার টু দিস, আমার ফার্স্ট সিনারিও দেখতে এটা, সেকেন্ড সিনারিও এটা, অ্যান্ড দ্য লাস্ট সিনারিও দিস ওয়ান। সো ইট উইল বি হেল্প মি টু নো কতটা বেটার একটা প্রোডাক্ট ডিজাইন হয়। সো এইভাবে আমরা ডিজাইন করার সময় প্ল্যান করি। যখনই আমার এটা ডান বা ওয়্যার ফ্রেমিং ডান, আমরা নেক্সট পার্টে যাই টাইপোগ্রাফি সেকশন। টাইপোগ্রাফি হচ্ছে ফন্ট ফ্যামিলি। সো স্টাইল শিট। সো এখানে আমাদের H1 ট্যাগ কি, H2 ট্যাগ কি, H3 ট্যাগ কি, H5, 6 সাবটাইটেল, প্যারাগ্রাফ, বডি, এইসব কন্টেন্টগুলোর সাইজ কীরকম হবে ওই ওয়াইজ টেক্সট অ্যাড করে নিই এবং কনসিস্টেন্সি মেনটেন করে সব জায়গায় সেম ফন্ট ইউজ করা। সো দিস ইজ আওয়ার সেম ফন্ট ফ্যামিলি। যখনই এটা ডান হয়ে যাবে, নেক্সট পার্ট হচ্ছে আমাদের কালার স্টাইল অর কালার প্যালেটস। সো কালার প্যালেটসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার ডমিনেন্ট। আর আমাদের 3টা রুলস আছে কালার হারমোনি ওয়াইজ। একটা সিম্পল রুলস, এটা এক্সপ্লেন করি। সো কালার হারমোনি ওয়াইজ আমাদের 60-30-10 রুলস। সো আমাদের কোনো কালার যদি ডিজাইন করি বা আমরা যদি থিঙ্ক করি ইউএসএ অর কানাডিয়ান পিপল অর বাইরের বেটার কান্ট্রি, এরা 3টা কালার প্যালেটসে ডিজাইন দেখতে পছন্দ করে। সো ওই ক্ষেত্রে কী হয়? কালার হারমোনি রুলস হয়, যেটাকে বলে 60-30-10 রুলস। সো 60-30-10 রুলসে 60% যায় আমাদের ব্যাকগ্রাউন্ড অর ডমিনেন্ট কালারে, 30% যায় আমাদের সেকেন্ডারি অর কমপ্লিমেন্টারি কালারে, অ্যান্ড দ্য 10% আসে সিটিএ অর প্রাইমারি অর অ্যাকসেন্ট কালারে। সো এই জায়গায় আমরা কীভাবে নেব? 60% নিব এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার, 30% নিব আমার সেকেন্ডারি কালার, অ্যান্ড দ্য 10% নিব আমার প্রাইমারি অর সিটিএ কালার। এবং সেম জিনিস যখন আমার কালার প্যালেটস প্ল্যান ওয়াইজ ওয়্যার ফ্রেমিং ওয়াইজ বসানো ডান, তখন আমরা ফ্রেমে বসাই দেবো। যেমন আমার এইখানে iPhone 16 Pro Max একটা ফ্রেম নিয়ে আসে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার আর ডমিনেন্ট কালার 60%, এই পার্পল কালার, হোয়াইট কালার হচ্ছে আমার সেকেন্ডারি অর কমপ্লিমেন্টারি কালার যেটা হচ্ছে 30%, অ্যান্ড মাই প্রাইমারি সিটিএ বাটন অর অ্যাকসেন্ট কালার এটা হচ্ছে আমার 10%। সো এই যে সিটিএ, দিস ইজ মাই ডিফারেন্স। সো ইউজাররা ইজিলি বুঝতে পারে যে আমার স্ক্রিনটা কেমন যখনই আমার এটা ডান। নেক্সট পার্ট হচ্ছে মাল্টি কালার। সো মাল্টি কালারে কোন কোন কালার প্যালেটস কই ইউজ করতেছি, লজিক কি, কালার সাকসেস কেমন, সিটিএ বাটন ক্লিয়ার কিনা, আমার অ্যাপসে সিটিএ কালার বোঝা যায় কিনা,
কজ সিটি কালার হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট কালার, যেটা দিয়ে ইউজারকে আমি কনভার্ট করবো। সো দিস ইজ মাই মোস্টলি ফোকাস। সো এই কালার প্যালেটস মাস্ট বি ভিজিবল ফ্রম আদার্স, অ্যান্ড আমার নেভিগেশন শুড বি ক্লিয়ার, অ্যান্ড মাই স্লাইডার অর ক্যারোজেল শুড বি ক্লিয়ার, অ্যান্ড অলসো হিয়ার আমার প্রোগ্রেস বাটন ভিজিবল। সো এইভাবে আমরা কালার প্যালেট সিলেক্ট করতে পারি। সো যখন এইগুলো ডান হবে, আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা কি করি, স্টাইল শিট কালার প্যালেটস অ্যাড করি। বাট ইউআই কম্পোনেন্টসের আগে আমাদের মেজর পার্ট হচ্ছে এই যে কালার, আর হচ্ছে টেক্সট, ফন্ট ফ্যামিলি এবং নাম্বার, স্পেস গাইড, এগুলো আমরা ভ্যারিয়েবলে অ্যাড করি। ভ্যারিয়েবলে অ্যাড করে কি হয়, ভ্যারিয়েবল থেকে স্টেট ম্যানেজমেন্ট ওয়াইজ আমরা কি করি, ইউআই কম্পোনেন্টস সেট আপ করি। সো ইউআই কম্পোনেন্টসের প্রপার্টিজ আকারে আমাদের সাজানো লাগে কোনটা চাইল্ড, কোনটা মেইন কম্পোনেন্টস। সো মেইন কম্পোনেন্টস থেকে ইনহেরিটেন্স অর আমাদের চাইল্ড কম্পোনেন্টসের সাথে কানেক্ট করে আমরা ইউআই ফাইনাল কম্পোনেন্টস বানাই, এবং এটার মধ্যে স্টেট ম্যানেজমেন্ট থাকে কখন কোন কোন বাটন ইউজ হবে, যেমন কোনটা প্রাইমারি বাটন, কোনটা ডিফল্ট বাটন, কোনটা আমার হোভারের জন্য, কোনটা আমার সাকসেসের জন্য, কোনটা আমার ইরোরের জন্য। এই স্টেটগুলো বাটন ওয়াইজ ডিসেবল, ফোকাসড, হোভার, এগুলো এক্সপ্লেন করে আমরা ইউআই কম্পোনেন্ট সাজাই। যখন এই কম্পোনেন্ট সাজানো শেষ হয়, তখন আমরা ফাইনাল স্টেপ করি, যেটা হচ্ছে ডিজাইনের জন্য আমার ফ্রেম সাইজ কী হওয়া উচিত। এটা হচ্ছে ইনিশিয়ালাইজে আমরা ফাইনালাইজ করি। ধরেন আমরা ডেস্কটপ বা ওয়েব অ্যাপ্লিকেশন বানালাম, ওইটাকে রেসপন্সিভ ওয়াইজ ট্যাবলেটে কীরকম হবে, অটো লেআউটে র্যাপ করে আমরা চেক করি যে ডেস্কটপ থেকে র্যাপে, অটো লেআউটে, ট্যাবলেটে মোডে নেওয়া যায়, লাস্টলি মোবাইল অ্যাপ্লিকেশন নেওয়া যায়। সো র্যাপ জিনিসটা কি, অটো লেআউটে আমরা র্যাপে মিনিমাম ভ্যালু দিয়ে দিই 392, যেটা হচ্ছে মোবাইলের ফ্রেম সাইজ। 790 বা 820 থাকে আমাদের ট্যাবলেটের র্যাপের মিনিমাম ভ্যালু, অটোমেটেড হয়ে যায়। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু থাকে 1440, যেটা হচ্ছে আমার ডেস্কটপে। সো এই ওয়াইজ আমরা ব্রেক পয়েন্ট ওয়াইজ রেসপন্সিভ ডিজাইন প্ল্যান করি। যখনই এটা ডান হয়ে যায়, নেক্সট পার্ট হচ্ছে আমাদের ডিজাইনিংয়ের স্পেস গাইডলাইন। সো এখানে কি আমাদের স্ট্যাটাস বার বা ডাইনামিক এরিয়া কতটুকু স্পেস লাইন নেওয়া হয়, দেন ন্যাভিগেশন, হোম স্ক্রিনে কতটুকু, স্লাইডার কতটুকু সাইজ হবে, আমার H1 ট্যাগ কতটুকু হবে, প্রাইমারি বাটনে আমাদের বাটনে স্মল সাইজ হয়, মিডিয়াম সাইজ হয়, অ্যান্ড লার্জ সাইজ হয়। সো বাটনে 28, 36 এবং 44 সাইজ থাকে। সো প্রাইমারি বাটনে, সো সাইজ ওয়াইজ হাইটগুলো আমরা প্ল্যান করি অ্যাজ এ স্পেস গাইডলাইন ওয়াইজ। সো এইটা ইনিশিয়ালি আমরা প্ল্যান করি বিফোর ডুইং দ্য ফাইনাল ডিজাইন, ওয়ার ফ্রেমিংয়ের পরে, যাতে করে আমার ডিজাইনটা অনেক পারফেক্ট হয়। যখনই এটা ডান হয়, ডিজাইন প্ল্যান ডান হয় বা সাইজ গাইডলাইন্স ডান হয়, নেক্সট ওয়ার্ড হচ্ছে গ্রিডিং। সো গ্রিডিং ইউজ করে আমরা ডেস্কটপে কতটুকু সাইজ নিব, হ্যাঁ 6x12 নিব। সো এখানে আমার কন্টেন্ট এরিয়া কতটুকু হবে, আমার মেটা ট্যাক্স, H1 ট্যাক্স স্পেস কতটুকু হবে, আমার হেডার কতটুকু হবে, দেন আমার লোগো সেকশন, ফিচার সেকশন কীরকম হবে। সো এই ওয়াইজ ডেস্কটপে গ্রিডিং করা। মোবাইলে 5টা ন্যাপবার না 4টা ন্যাপবার হবে, মার্জিন কত হবে, যেমন ওয়েবের মার্জিন হয় 120, মোবাইলের হচ্ছে 24, গাটার 24 থাকে। এই স্পেসগুলো গ্রিডিং ওয়াইজ আমাদের প্ল্যান করা। সো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ ফর ফাইনাল ইউআই ডিজাইন ওর হাই ভ্যালিডিটি ডিজাইন। যখনই আমার এগুলো ডান হয়ে যাবে, নেক্সট পার্ট হচ্ছে আমার ফাইনাল ইউআই ডিজাইন। দেখেন, এটা হচ্ছে আমার ফাইনাল ইউআই ডিজাইন। এই ফাইনাল ইউআই ডিজাইন করার আগে এটা বেন্টো গ্রিড ইউজ করে করছি। সো আমার ফার্স্ট গ্রিডের কি লেফট ন্যাপবার আমি ডিজাইন করলাম, যেটা হচ্ছে আমার এইখানে আমার সবগুলা ফিচার্স থাকবে, কোর ফিচার। এই ফিচার আন্ডারে অন্য স্ক্রিন হবে। এখন এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। আমি ইউএক্স রিসার্চ করার জন্য আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা পারফেক্ট হচ্ছে, বিকজ অ্যাডমিন ড্যাশবোর্ড কারা ইউজ করে, বিকজ যারা কোম্পানির ওনার, যারা ভাইস প্রেসিডেন্ট, যারা সিও, ওরা আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা ইউজ করে। এটা কার অ্যাডমিন ড্যাশবোর্ড, HRM এর। সো এই জায়গায় আমার কি বেনিফিটেড, ওদের যারা ওনার, ওরা চায় যে ওদের এমপ্লয়ীদের স্ট্যাটাস কি। সো দেখেন, আমি ফার্স্ট বেন্টো গ্রিডে এখানে নিয়ে আসি টাইম অফ। সো আমার কয়জন এমপ্লয় আছে, 24 জনের মধ্যে 20 জনে অলরেডি কাজ করতেছে, 4 জন লিভ নিয়ে আপাতত ব্রেকে আছে। সো আমি ফার্স্টই দেখতে পাচ্ছি আমার কয়জন এমপ্লয় এখন অফে আছে, 4 জন। নেক্সট পার্ট হচ্ছে আমার কারেন্ট প্রজেক্ট কী কী চলতেছে এবং ওইটাতে কারা অলরেডি অ্যাডেড ইন দ্য টিম এবং এটা কে লিড নিচ্ছে, এই লিস্টটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সেকেন্ডে এই যে থার্ডে এখানে আছে স্কেজুল। সো আজকের দিনে স্কেজুলে আমার কি কি টাস্ক আছে এটা আমি দেখতে পারবো। দেন হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকার, যে রাইট নাও আমার টিম লিড বা আমার ম্যানেজার যারা, ওরা কি কি কাজ করতেছে, ওদের স্ট্যাটাস কি, HR কি করতেছে, টিম লিড কি করছে, ডেভেলপার কি করতেছে, এই স্ট্যাটাসগুলো আমি দেখতে পারতেছি।
দেন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আমার নেক্সট মিটিং কার সাথে, এরপরে আপকামিং মিটিং কি টপিক নিয়ে অ্যানাউন্সমেন্ট আসা, অ্যান্ড লাস্ট থিং আজকের দিনে আমার কি মিটিং কেন করা লাগবে, সলভ কি এবং নেক্সট মিটিং, এই যে স্কেজুলগুলা, এই জিনিসটা হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন প্যানেল ওয়াইজ আমরা প্ল্যান করছি, বিকজ ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ পারফেক্ট হয়েছে, যার কারণে অ্যাডমিনের কোনটা মোস্টলি ফোকাস আমরা বের করতে পারছি, বিকজ যারা ওনার বা ভাইস প্রেসিডেন্ট ওদের এই ডেটাগুলো ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে যে লগ ইন করছে ওর প্রোফাইল অ্যান্ড ওর চ্যাট অপশন, ক্রিয়েট রিকোয়েস্ট অপশন, সার্চ অ্যান্ড নোটিফিকেশন এটা টপে রাখছে, বিকজ ইউজারদের ফাইন্ড আউট করা ভেরি ইজি। সো এই হচ্ছে আমার ফাইনাল ইউআই ডিজাইন বিফোর ডুইং ওয়ার ফ্রেমিং করছি আমরা। দেন স্কেচ থেকে আমরা ওয়ার ফ্রেমিংয়ের পর হাই ফিডেলিটিতে কনভার্ট করার আগে আমরা গ্রিড ইউজ করছি, কালার প্যালেটস নিছি, হ্যাঁ, দেন টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি নিছি, নাম্বার সাইজ, স্পেস প্ল্যান করে ফুল অ্যান্ড ফাইনাল ইউআই ডিজাইন করলাম। বাট এটা করলেই হবে না, এরপরের পার্টকে আমরা রিসার্চ করবো যে এটা পারফেক্ট কিনা। এর জন্য কি পার্ট আমাদের প্রোটোটাইপ করা লাগবে, যে আমি যে ডিজাইন করলাম এখন আমার টেস্টিং করা লাগবে যে এটা আমার ঠিক আছে কিনা। সো প্রোটোটাইপ হচ্ছে আমাদের ইউজাবিলিটি টেস্টিংয়েরও একটা পার্ট। সো এই প্রোটোটাইপিংয়ের থ্রুতে আমি পাবো যে আমাদের ইউজারদের ফ্লো পারফেক্ট কিনা, ইউজাররা কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, কোনো বাটনের স্টেট ফাংশন কাজ করতেছে কিনা, কোথাও এরর আসছে কিনা। সো এই জিনিসগুলো আমাদের ফ্রেম ওয়াইজ রিসার্চ করতে হেল্প করে এবং টাইমিং কনজিউমিং কমায়, এবং এটা কত ফাস্টার করলে ইউজার জার্নি বেটার হয়। সো প্রোটোটাইপ আমাদের ইউজাবিলিটি টেস্টিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যখন আপনি টেস্ট করবেন নাও, এই ইউজাবিলিটি টেস্টিংয়ের জন্য আমাদের প্রোটোটাইপ হেল্প করবে। কেন? বিকজ আমরা যে স্ক্রিন প্ল্যান করলাম, এই যে আমার যে ফিচারগুলো, এটা হচ্ছে আমার অবজেক্ট ওয়াইজ কোর ফিচার, এটার সাথে কি আমার পারফেক্টলি কাজ করে কিনা এটা লিস্ট করা ফিচারগুলা। দেন আমার পার্টিসিপেশন করা, যারা এডুকেটেড, যারা অ্যাপস ইউজ করতে পারে অলরেডি ডিভাইসের সাথে কানেক্টেড, ওদেরকে সিলেক্ট করা এবং ওদেরকে টাস্ক দেওয়া যে তোমরা এই ফিচারগুলো টেস্ট করে দেখো। যখন ওরা করবে, কেউ ওয়েবে করবে, কেউ মোবাইলে করবে। সো দিস ইজ মাই এনভায়রনমেন্ট, কোন কোন ডিভাইসে করতেছে। এখন টেস্টিংয়ের মধ্যে আমরা হিটম্যাপস ইউজ করি, কারণ মোবাইলে হিটম্যাপস কি আমার রাইট হ্যান্ডেড ইউজাররা ওদের সবচেয়ে ইজিয়েস্ট অপশন হচ্ছে ডান সাইডে, আর লেফট হ্যান্ডেডের জন্য এই পাশে। সো ওদের হাত কোথায় আসতেছে, কোথায় সিটিএ বাটন ইজিলি ইউজ টু কিনা, হ্যাঁ, এই জায়গায় টেস্টিং করা, দেন এইটার ফিডব্যাক ডাটাগুলো নোট করা, দেন হচ্ছে এটা রিপোর্ট করা। সো ওই ওয়াই যেটা আমরা ফাইনালি বেস্ট ডিজাইন করি। যখন আমার অল ফিডব্যাক ডান, নাও আমার কিছু সিম্পল কারেকশন থাকবে, ওই কারেকশন করা, যখন আমার কারেকশন করা ডান হবে তখনই আমি বুঝতে পারবো যে আমার অল ডান। নাও আই হ্যাভ আ পারফেক্ট টাইম ফর ইউএক্স এক্সপ্লেনেশন। ইউএক্স এক্সপ্লেনেশন কেন? বিকজ আমার ফাইনাল ইউআই ডিজাইন ডান, আমার ইউজাবিলিটি টেস্টিং ডান, প্রোটোটাইপিং ডান। নাও আই নো আমার অ্যাপস অর ওয়েব অ্যাপ্লিকেশন কেন বিল্ড করা হয়েছে এবং কোন রিজনে। সো আই ক্যান এক্সপ্লেন যে আমার এই নেভিগেশনটা কেন বটমে দেওয়া হয়েছে, এটার পাঁচটা কেন ইউজ করছি, বিকজ আমার পাঁচটা ইম্পর্টেন্ট। এখানে আমার এক্সপ্লোর অপশন আছে, মেসেজ আছে, প্রোফাইল আছে, সার্চ আছে। সো এই ইউজ করলাম কেন না একবার, এই ব্যানার হাইটে এখানে কেন, প্রোগ্রেস বার কি ইন্ডিকেট করতেছে এটা রিজন দেওয়া, প্রাইমারি সিটিএ কেন আমার এইখানে হইলো, হ্যাঁ, লাস্ট প্রোগ্রেস কি, দেন উইশ লিস্ট দিয়ে আমি কীভাবে সেভ করতেছি ডেটা, এই যে নেক্সট টাইম দেখতে পারো। এই ইউএক্স ওয়াইজ এক্সপ্লেনেশন করা, কোন লতে এগুলা পড়ছে এবং ফিট ল আছে। সো আমার এরকম অনেক ল আছে, জ্যাকবস ল আছে। সো এই যে লগুলো আমি এক্সপ্লেন করে এই যে স্ক্রিন ডিজাইন করলাম, এইখানে কেন বসাইলাম, এইগুলার রিজন সহ এক্সপ্লেন করা। যখন আমার এক্সপ্লেনেশন ডান, নাও আই এম কামিং ফর মার্কেটিং। এখন আমার কেস স্টাডি সব ডান, অর্গানাইজিংয়ের সব ফিচার্স ডান। এখন মার্কেটিংয়ে আমি কী করবো? সো আমি মার্কেটিংয়ের জন্য মক আপ ইউজ করবো। মক আপ ইউজ করলে কী লাভ হবে? আমার মক আপগুলো ইউজারদের অ্যাটেনশন আনবে। অ্যাটেনশন আনলে কী লাভ হবে? আমার লাভ হবে এটাই যে আমার ডিজাইনগুলো যাতে ওরা দেখতে পারে, এবং মার্কেটে দেখার জন্য আমি ধরুন অনেক ভালো রিসার্চ করলাম, বাট আমার ডিজাইনটা যাতে ইউজারদের কাছে পৌঁছায়, অ্যাটেনশন আসে, এর জন্য আমার মোস্টলি হেল্প করে মক আপ। এবং মক আপ কী করে? ইউজারদের অ্যাটেনশন করে নিয়ে আসে পুরোটা দেখার জন্য। সো আমি যত সুন্দর করে মক আপ ডিজাইন করব, প্রেজেন্ট করবো, তত বেশি ইউজাররা আমার কাছে চলে আসে। যখনই আমার মক আপ ডান, নেক্সট পার্ট হচ্ছে আমার ব্র্যান্ডিং করার জন্য বেস্ট পার্ট হচ্ছে মুডবোর্ড। মুডবোর্ড কী হচ্ছে? আমি যে কেস স্টাডি টপিক নিলাম, আর ফাইনাল রিসার্চ থেকে এই প্রসেস করলাম,
নাও আমার ফার্স্ট স্ক্রিন কি হওয়া উচিত, আমার মুড বোর্ড হওয়া উচিত, বিকজ আই নিড ব্র্যান্ডিং। সো ফার্স্ট স্ক্রিনে আমি আনবো যে আমার মকআপটা এই ডিজাইন প্ল্যান। এখন এই যে ডিজাইনের মকআপটা নিয়ে আসলাম, ও তো আর ব্র্যান্ড বুঝে নেই যে এই অ্যাপসটা কেন করছি, বিকজ অ্যাপসটা করা হয়েছে এই একটা ব্র্যান্ডের আন্ডারে, এই ব্র্যান্ড এই প্রবলেমটা সলভ করছে এবং এটা আমি লঞ্চ করতেছি। এবং লঞ্চের আগে আমার ব্র্যান্ডের লোগো, আইকন, থিম, এটা তো ইউজারকে বোঝানো লাগবে। সো ওই ওয়াইজ আমি মুড বোর্ড ডিজাইন করলাম, লোগো দিলাম, লোগো ওয়াইজ মোবাইল অ্যাপের লোগো, হ্যাঁ, আইকন দিলাম, দেন ব্যাগের লুকস, এরকম করে আমি মুড বোর্ড ওয়াইজ ব্র্যান্ডিং করলাম। যখন আমি ব্র্যান্ডিং করবো ইউজার বুঝতে পারবে যেটাই আমার ব্র্যান্ডিং লোগো, এই লোগোর আন্ডার এই কেস স্টাডি টপিকটা সিলেক্ট করা হয়েছে। সো এই হচ্ছে আবার 28 টপিকস। এই ওয়াইজ যদি আমরা একটা কেস স্টাডি অর্গানাইজ করি, যে কোনো ইউজার ভেরি ইজিয়েস্ট ওয়েতে বুঝতে পারবে এবং রিক্রুটার একদম ক্লিয়ার আইডিয়া পাবে যে আপনি এই প্রজেক্টটা কেস স্টাডি কেন করেছেন এবং এটাতে বেনিফিটস কি, এবং আপনাকে হেল্প করবে যে ইউজারদের পুরা A to Z আন্ডারস্ট্যান্ডিং। সো এই 28 স্টেপ ইউজ করলে আপনি এনিওয়ার ভেরি ইজি ওয়েতে জব পাবেন, গ্যারান্টেড। সো থ্যাংক ইউ অল ফর লিসনিং।